আরে তারা মা, ওখানে নদীর পাড়ে বসে কি করছো? আরে ঘরের ভেতরে এসো, দেখো বৃষ্টি হচ্ছে। আর তুমি ওখান থেকে উঠছই না। আরে তাড়াতাড়ি এসো, না হলে অসুস্থ হয়ে পড়বে। মাধবী বারবার ডাকতেই থাকে, কিন্তু তারার ওপর কোনো প্রভাব পড়ল না। ওর চোখ বন্ধ হয়ে আসছিল। হায় ঈশ্বর, আমার মেয়েটার কি হয়েছে? ও আমার একটা কথাও শুনছে না। যদি ওর শরীর আরও খারাপ হয়ে যায় তাহলে কি হবে? আমাকেই ওর কাছে যেতে হবে। এই বলে মাধবী বৃষ্টিতে ভিজতে ভিজতে নদীর তীরে তারার কাছে ছুটে যায়। এখানে কি করছো তারা? চলো ঘরে চলো, দেখো কত বৃষ্টি হচ্ছে, ওঠো। কিন্তু তারা কিছুই বলে না, আর ওভাবেই ওখানে বসে থাকে, যেন ওর কানে কোনো শব্দই যাচ্ছে না। আরে তোমারই কি হয়েছে? কিছু বলছো না কেন? তারা, কি হয়েছে মা? ওঠো তারা, ওঠো। মাধবী বেশ কয়েকবার তারাকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু তারা একটুও নড়ে না। মাধবী আতঙ্কিত হয়ে ঘরের ভেতরে চলে আসে। আরে শুনছো, ওঠো তাড়াতাড়ি, দেখো তারার কি হয়েছে। ও নদীর তীরে বসে আছে আর অনেক বৃষ্টি হচ্ছে। আমি কখন থেকে ডাকছি ওকে, কিন্তু ও কথাও বলছে না, নড়ছেও না। মনে হচ্ছে যেন ও শুনেও কিছু শুনছে না। ভয়ে হরির মুখ ফ্যাকাশে হয়ে যায়। না 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 না, এরকম হতে পারে না, এরকম হতে পারে না। ওই দিনটাই চলে আসেনি তো যেটাও বলেছিল। আরে না 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 না, আমি এটা কিভাবে ভাবতে পারি? ওই অশুভ দিনটা আমি মনেও করতে চাই না। এখন দেরি হয়ে যাওয়ার আগেই আমাকে এখন তাড়াতাড়ি গিয়ে তারাকে সরিয়ে আনতে হবে। হরি আতঙ্কে উঠে দাঁড়ালো আর একটি বাক্স খুলে ভিতর থেকে একটি পুঁটলি বের করলো। তুমি এটা কি বের করছো? কিছু বলছো না কেন? তুমি এত ঘাবড়ে আছো কেন? যেন কিছু খারাপ হতে চলেছে। আরে কিছু না কিছু না, শোনো, তুমি 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 চিন্তা করো না, আমি এখনই আসছি। ঠিক আছে, আমি এখনই আসছি। এই বলে হরি পুঁটলিকা নিয়ে তাড়াতাড়ি নদীর তীরে গেল আর পুঁটলি থেকে ছাই বের করে তারার কপালে লাগিয়ে দিল। সাথে সাথে তারা ওখানেই অজ্ঞান হয়ে গেল। পেছন থেকে মাধবী ছুটে আসলো। তুমি আমার মেয়ের কপালে কি লাগিয়েছো? কি হয়েছে এর? এই অজ্ঞান হয়ে গেল কেন? কি হচ্ছে এসব? এসব কি হচ্ছে? তুমি তুমি কি আমাকে বলবে? চলো চলো, আগে তারাকে নিয়ে ভেতরে চলো, ঘরের ভেতরে চলো, তারপর তোমার সব প্রশ্নের উত্তর দেব। আরে চলো না, ওঠাও ওঠাও ওঠাও। হরি আর মাধবী তারাকে তুলে ঘরের ভেতরে নিয়ে আসে। তারা সম্পূর্ণ নিথর হয়ে শুয়েছিল, যেন ওর শরীরে প্রাণই নেই। এসব কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। আমাদের মেয়ের সাথে এসব এসব কি জন্য হচ্ছে? হরির নীরবতা অনেক কিছু বলে দিচ্ছিল, যা দেখে মাধবী চিৎকার করে উঠল। আমি আমার মেয়ের কিছুই হতে দেব না। সত্যি সত্যি বলো, তুমি মাঝে মাঝে এর কপালে কিছু একটা লাগাও আরে অজ্ঞান হয়ে যায়। আজ আমি জবাব চাই। তুমি সত্যি জানতে চাও, তাই না? তাহলে তাহলে শোনো, তুমি, এটা হলো সেই সময়ের কথা যখন আমাদের বিয়ের 6 বছর পার হয়ে গিয়েছিল। হরি একটি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে একা হেঁটে যাচ্ছিল। হে ঈশ্বর, আমার বিয়ে হয়েছে 6 বছর হয়ে গেছে। মাধবী সবসময় কান্না করে। আমি এখন কি করব? আমার একটা তো সন্তান হোক, একটা সন্তান হোক, তাতেই জীবন চলে যাবে। অস্থির মনে হাঁটতে হাঁটতে হরির সঙ্গে গ্রামের এক লোকের দেখা হয়। আরে হরি দাদা, তোমার কি অবস্থা? কি খবর? তোমার বিয়ে হয়েছে তো 6-7 বছর হয়ে গেছে, আর এখনো তোমার সন্তান হয়নি? আরে আমার তো 6 বছরে 3-3টে সন্তান হয়ে গেছে। হ্যাঁ, চুন্নু মুন্নু টুন্নু, আরো সন্তান হবে। তুমি কি করছো? কি করব, আমিও খুবই চিন্তিত। আমার বিয়ের 6 বছর হয়ে গেছে। মাধবী সবসময় পাগলের মতো থাকে। ওর অবস্থা এখন আমি আর দেখতে পারি না। সবসময় শুধু এটাই ভাবি যে কোনোভাবে আমার শুধু একটা সন্তান হয়ে যাক, তাহলে হয়তো আমার মাধবীর জীবনেও খুশি চলে আসবে। দেখো দাদা, আমার জানা মতে তো একটা উপায় আছে। শোনো,
আমাদের গ্রামের দীনদয়াল, সে হয়তো এই বিষয়ে কিছু একটা করতে পারবে। সে তার ঔষধ দিয়ে তোমার বউকে সন্তান হতে সাহায্য করতে পারে। এখন দাদা দেখো, প্রার্থনা তো সবাই করছে, এখন ঔষধের সাহায্য নেওয়াও তো কোনো খারাপ বিষয় না। ঔষধ নিয়ে দেখতে পারো। তাহলে কি সত্যি সুরেশ ভাই, মানে ওর কাছে এমন কোনো ঔষধ আছে সত্যিই যা খেলে সন্তান? আরে হ্যাঁ দাদা, আমি নিজেই দেখেছি। আরে আমি তো দেখেছি দীনদয়াল অনেককেই সন্তান হতে সাহায্য করেছে। দেখো দাদা, আমি তো বলছি যে তুমিও গিয়ে দেখো, হয়তো তোমার বউও দীনদয়ালের আশীর্বাদ হোক আর ঔষধ হোক, যাই হোক না কেন, তাতে যেন মা হতে পারে। মা হওয়া জরুরি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আমি আজকেই গিয়ে দেখছি, হয়তো দীনদয়াল আমারও দুঃখ দূর করে দেবে। ঠিক আছে। এই বলে হরি আরো আশা নিয়ে ওখান থেকে এগিয়ে গেল আর দীনদয়ালের বাড়িতে পৌঁছালো। দীনদয়াল তার বাড়িতে একজন অপরিচিতকে দেখে ওর দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে। দেখুন দেখুন, মাফ করবেন, আমি আপনার ব্যাপারে সুরেশ ভাইয়ের কাছ থেকে শুনেছি। সুরেশ ভাই বলেছে যে আপনার কাছে এমন আশীর্বাদ আর ঔষধ আছে যাতে আপনি আমার বউকে গর্ভবতী করতে সাহায্য করতে পারেন, তাই আমি এসেছি। তখনই হঠাৎ মনোজ নামে একটি ছেলে দৌড়ে আসে আর দীনদয়ালকে ধরে ফেলে। বিয়ে করব বাবা, আমিও বিয়ে করব বাবা। বাবা আমিও বিয়ে করব। আমি না বিয়ের জন্য জামা কাপড় সব গুছিয়ে রেখেছি। আমার বিয়ে কবে বাবা? আমার বিয়ে কখন হবে? কখন বরযাত্রী নিয়ে যেতে হবে? আমারও বিয়ে হবে, আমিও বিয়ে করব জানো। ও কাকা, আমারও বিয়ে হবে। বিয়ে বিয়ে বিয়ে, আমার বিয়ে বিয়ে, আমার বিয়ে। আরে আরে, আচ্ছা আচ্ছা বাবা বাবা, ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে। আরে তোমারও বিয়ে দেব, ব্যাস ব্যাস, এখন ভেতরে যাও। না না না, আমি ঘরের ভেতরে যাব না। তুমি তো ওরকম বলো, কিন্তু তুমি আমার বিয়ে দাও না, আমার বিয়ে দাও না, আমার বিয়ে দাও না। আমি আজকেই বিয়ে করব। হ্যাঁ, আমার এখনই বিয়ে করার ইচ্ছা। এখনই বিয়ে করতে হবে, আমার এখনই বিয়ে করতে হবে, বিয়ে করতে হবে। আরে আরে, ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে, যা এখন তাড়াতাড়ি যা। তোর জন্য আমি বউ নিয়ে আসবো, কিন্তু তার আগে আমি তোর জন্য মাছ নিয়ে আসবো। কালকে তুই পুকুরে মাছ দেখেছিলি না? ওই মাছ নেওয়ার জন্য জেদ করছিলি, দেখ ওখানে দেখ, ওর মধ্যে মাছ রয়েছে। যা আর ওই মাছের সাথে খেলা কর, যা বাবা। হ্যাঁ সত্যি বাবা, আমার জন্য মাছ নিয়ে এসেছো? ওই মাছই নিয়ে এসেছো, তাই না? তাই না? যেটা আমি কালকে পুকুরে দেখেছিলাম ওই মাছটাই, তাই না? তাই না? আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওই মাছটাই যেটা তুমি দেখেছিলে। যাও যাও দেখো। মাছ হলো জলের রানী রে, মাছ হলো জলের রানী রে, আমি মাছ খাবো রে। এই মাছ হলো জলের রানী রে, মাছের সাথে খেলা করবো রে। না 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 না। মনোজ পাশে রাখা জলের মধ্যে একটি মাছ দেখতে পেয়ে সাথে সাথে রাগে চিৎকার করে ওঠে। বাবা 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 বাবা, এটা কি? এটা কি? এটা কি? কি এটা? কি নিয়ে এসেছো এটা? কি এটা? হ্যাঁ, অযথা মাথা খারাপ করে দিয়েছে। আরে এটা তো ওই মাছ না, এটা তো হলুদ রঙের মাছ, আর ওটা ছিল তো সবুজ রঙের মাছ। কি করেছো এটা? আমি অত জানি না। আমার এখন ওই মাছটাই লাগবে, আমার এখন ওই মাছটাই লাগবে, আমার ওই মাছটাই লাগবে, আমার ওই মাছটাই লাগবে। ও কাকা, আমার এখন ওই মাছটাই লাগবে। হ্যাঁ, ওই মাছটা, ওই মাছ, ওই মাছই লাগবে। ওই মাছ, ওই মাছ, ওই মাছটাই। হ্যাঁ, ওই মাছ মাছ মাছ। দীনদয়াল বিরক্ত হয়ে যায়। মনোজ মাছটির দিকে তাকিয়ে থাকে, তারপর মাছটিকে জল থেকে বের করে একটি চাদর দিয়ে ঢেকে রাখে। আমার প্রিয় মাছ, সারাদিন জলে থাকলে তো ঠান্ডা লেগে যাবে, হ্যাঁ তাই না? আচ্ছা, কিছু সময় গরম চাদরের তলে থাকো, তাহলে আরাম পাবে। হ্যাঁ, চাদরে গরম লাগে, আর আমি জানি কম্বলে আরো বেশি গরম লাগে। মনোজের দিকে দীনদয়ালের খেয়াল ছিল না। দীনদয়াল নিজের কাজে ব্যস্ত ছিল। ধীরে ধীরে মাছটা নিস্তেজ হতে শুরু করে। হরি এইসব দেখা মাত্রই অবাক হয়ে মনোজের দিকে তাকালো। মনোজ পাগলের মতো হাসতে হাসতে ওখান থেকে চলে গেল। ইয়ে কে? কেমন একটা অদ্ভুত মনে হচ্ছিল। সত্যি বলতে প্রথমে দেখে আমি ভয় পেয়েছিলাম, তারপর আমি কোনো রকমে নিজেকে সামলেছি। হ্যাঁ,
এখন আর কি বলবো, কে কি? এ হলো আমার একমাত্র ছেলে, আমার প্রিয় ছেলে। এর মানসিক ভারসাম্য ঠিক নেই, সবসময় শুধু বিয়ে করার জন্য জেদ করতে থাকে। যে কাজ করা উচিত না সেই কাজই বেশি করে। যাই হোক, ওকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, ও কারো কোনো ক্ষতি করে না। ওর মাথায় একদমই ঠিক নেই, ও যে কোনোভাবে প্রতিটা ক্ষেত্রেই ও শুধু নিজের জেদ পূরণ করতে চায়। আর আমি তো ওর বাবা, সেজন্য আমি আমার ছেলের জেদ পূরণ করার চেষ্টা করি। হ্যাঁ। এসব বলতে বলতেই দীনদয়াল গভীর চিন্তায় ডুবে গেল। তারপর ঠোঁটে এক রহস্যময় হাসি নিয়ে বলল, আচ্ছা, একটা কথা বলবো। তুমি আসলে একদম ঠিক জায়গায় এসেছো। আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। সেটা আবার কেমন শর্ত? তোমার সন্তান তো হয়ে যাবে, আমি কথা দিচ্ছি সন্তান হবে। আর আমি কখনো মিথ্যা বলিনি, এটা গ্রামের সকলেই জানে। আর তোমার ঘরে একটা মেয়ে জন্ম নেবে। কি কি সত্যি? আপনি সত্যি বলছেন? আপনি আপনি সম্পূর্ণ নিশ্চিত তো যে আমার ঘরেও সন্তান জন্ম নেবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। যদি তোমার সন্তান দরকার হয় তাহলে তোমাকে আমায় কথা দিতে হবে। তোমাকে আমায় কথা দিতে হবে যে তোমার ওই মেয়ের বিয়ে আমার ছেলে মনোজের সাথে দেবে। বলো। কি? আপনি এটা কেমন কথা বলছেন? আপনার ছেলের বয়স প্রায় 17 বছর। ও একদম, আপনিই তো বলেছেন যে পাগল। আমি তো ওকে নিজেই দেখে ভয় পেয়ে গেছি যে আবার কি। আর এরকম ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দেব? না না, এটা কিভাবে হতে পারে? আপনি কি বলছেন? ভেবে বলো, যদি তোমার মেয়ে হয় তাহলে ওর বিয়ে হবে আমার ছেলের সাথেই। না হলে ফিরে যাও। আমি তো তোমাকে কোনো জোরাজোরি করিনি যে আমার এখানে এসো। এখনই এখান থেকে চলে যাও। কি মানে, আপনি আপনি এসব উল্টোপাল্টা কি বলছেন? আরে দাদা, আমার মেয়ে তো এখনো জন্মও নেয়নি। আর আমার মেয়ের বিয়ের বয়স হতে হতে তো আপনার ছেলে বুড়ো হয়ে যাবে। আর শুধু বুড়ো হওয়াই না, ওর মানসিক ভারসাম্য আরো খারাপ হয়ে যাবে। আপনি কি বলছেন? আমি কি বলছি কি বলেছি এসব বকবক করার জন্য কথা বলিনি। আমি যা বলেছি তাই। যদি এতে রাজি হও তাহলে হ্যাঁ বলো, না হলে এখান থেকে ওই দেখো দরজা, চলে যাও। হরি ভেতর থেকে ভেঙে পড়ে। একটা কাজ করি। এমনিতেই 20 বছর পরে এই লোকটা কোথায় থাকবে তার ঠিক নেই। আর তাছাড়া আমি আমার মেয়ে আর পরিবারকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাব। তাহলে এ আমাদেরকে খুঁজেই পাবে না। হ্যাঁ, এটা ভালো উপায়। এখন হ্যাঁ বলে দিই, আগে একটা সন্তানের সুখ তো পাই। এটাই এখন শেষ আশা। আমি আমি আপনার শর্ত তো অনেক অদ্ভুত, কিন্তু ঠিক আছে। আমার ছেলে হোক অথবা মেয়ে, শুধু সন্তান লাগবে। যদি আমার মেয়ে হয় তাহলে ওর বিয়ে আপনার ছেলের সাথে পাকা করে দেব, ঠিক আছে? তো ঠিক আছে, এখানে একটু দাঁড়াও। দীনদয়াল ঘরের ভেতরে গিয়ে একটি বাক্স থেকে এক তরল পদার্থ বের করে হরির হাতে দেয়। এটা তোমার স্ত্রীকে খাইয়ে দিও। এটা খাওয়ালে তোমার স্ত্রী অবশ্যই গর্ভবতী হয়ে যাবে। হরি ওই ঔষধ নিয়ে বাড়ি ফিরে আসে। ওর বউ উদাস হয়ে বসেছিল। আরে ও ভাগ্যবতী, এখন সব চিন্তা ছাড়ো। এই দেখো আমি কি নিয়ে এসেছি। হ্যাঁ, এটা খেয়ে তুমি গর্ভবতী হয়ে যাবে। হ্যাঁ, আমাদের দুঃখের দিন পার হয়ে গেছে রে, এখন আমাদের সুখের দিন আসবে। সন্তান হবে, সন্তান। হ্যাঁ। হরি মাধবীকে ওই ঔষধ খাওয়ায়। তারপর সময় কাটতে থাকে আর মাধবী এক সুন্দরী মেয়েকে জন্ম দেয়। এই দৃশ্য দেখে হরির পায়ের তলার মাটি সরে যায়। এ কি? এ তো সত্যিই মেয়ে হয়ে গেছে। এখন আমি এদেরকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাব। যদি এই কথা জানাজানি হয়ে যায় তাহলে ওই পাগলের সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দেওয়া হবে। না 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 না, আমি একে নিয়ে অনেক দূরে চলে যাব। ওর ছায়াও আমার মেয়েকে ছুতে পারবে না। পরের দিনেই হরি ওর মেয়ে আর বউকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যায়। আর ওই দিনের পর থেকে
আমি কাউকেই কোনোভাবে জানতে দিইনি যে আমরা কোথায় থাকি। তুমি জানো, গত মাস থেকে, যখন থেকে তারার বয়স 16 বছর হয়েছে, তখন থেকে 3বার এরকম হয়ে গেছে। এ নিজে থেকেই নিথর হয়ে পড়ে থাকে। একমাত্র অজ্ঞান হওয়ার পরই একে আবার ঠিক করা যায়। তাহলে তাহলে কি এই কারণেই আমাদের মেয়ের সাথে এই সব কিছু হচ্ছে? তুমি তুমি কিছু করছো না কেন? আরে আমি অনেক সাধু আর জাদুকরের কাছে গিয়েছি, তারা এই ঔষধটা দিয়েছে। এটা দিয়ে কিছুক্ষণের জন্য তো তারা ঠিক হয়ে যায়, কিন্তু সম্পূর্ণভাবে মুক্ত হতে পারে না। হে ঈশ্বর, আমাদের ফুলের মতো মেয়ের সাথে এ কি হয়ে গেল? এখন আমরা কি পরব? অনিচ্ছা সত্ত্বেও আমাদের দীনদয়ালের কাছে যেতেই হবে। ও হয়তো আগে থেকেই জানতো যে ওর ঔষধের কারণে একদিন আমাদের এখানে সন্তান জন্ম হবে, তাও মেয়ের জন্ম হবে। আর সেই সন্তান সম্পূর্ণভাবে সুস্থ হবে না, ও আগে থেকেই জানতো। আর ওকে সুস্থ করার জন্য আমাদেরকে দীনদয়ালের কাছেই যেতে হবে। আহা, আহ, আমরা আমরা ওর কাছে গিয়ে হাত জোর করে ওর পায়ে পড়ে আমাদের মেয়ের জীবন ফেরত চাইব। এখনই একে নিয়ে চলো সেই দীনদয়ালের কাছে। ওরা দুজন তারাকে নিয়ে দীনদয়ালের বাড়িতে পৌঁছায়। দীনদয়াল ওদের দেখা মাত্রই হাসতে শুরু করে। আসুন আসুন আসুন, আমার কত ভাগ্য, সেজন্য সাক্ষাৎ আপনারা এসেছেন। তুমি কি মনে করেছিলে যে তোমরা লুকিয়ে থাকবে, অন্য গ্রামে চলে যাবে, কারোর সাথে সম্পর্ক রাখবে না, তাহলে সব শেষ হয়ে যাবে? যদি আমার ঔষধে তোমার মেয়ের জন্ম হতে পারে, তাহলে ওকে এখানে আনার জন্য একটু তো চেষ্টা করবই। কিন্তু তোমরা লুকিয়ে থেকে ভালো করনি। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন, আমাদের মেয়েকে সুস্থ করে দিন। বিনিময়ে আপনি যা বলবেন তাই মেনে নেব। এখন যদি তোমাদের মেয়েকে ঠিক করতে হয়, তাহলে তার একটাই উপায়, তোমাদের মেয়ের বিয়ে আমার ছেলের সাথে দিতে হবে। তোমাদের মেয়েকে এখানে রেখে দাও, আমার কাছে থাকলে ঠিক হয়ে যাবে। আর তোমরা দুইজন যাও, মেয়েকে এখানেই রেখে যাও, এখন যাও। আরে আমরা একে এখানে কিভাবে রেখে যেতে পারি? একে ছাড়া আমরা থাকতে পারবো না। এরকম করবেন না দীনদয়াল, এরকম করবেন না, একটু তো দয়া করুন, এরকম করবেন না, একে ঠিক করে দিন। দীনদয়াল ধাক্কা মেরে হরি আর ওর বউকে বের করে দেয়। হরি দরজায় ধাক্কা দিতেই থাকে, কিন্তু কেউ শোনে না। দুঃখে কষ্টে মাধবী হরিকে বলে, তুমি বাড়ি যাও, আমি মন্দিরে যাচ্ছি। আমার মেয়ে এর বন্দিদশা থেকে মুক্ত না হওয়া পর্যন্ত আমি মন্দির থেকে বেরোবো না। মাধবী কাঁদতে কাঁদতে মন্দিরের দিকে হেঁটে যায়। হরিও ওর পিছু পিছু হাঁটতে শুরু করে। জানি ওদের দুঃখ বোঝার মতো কেউ নেই। আরে রে, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমার মেয়ের জীবন তো বরবাদ হয়ে যাবে। আমাকে কিছু না কিছু তো করতেই হবে। গ্রামবাসীরা এই দীনদয়ালকে এত ভালো মনে করে যে আমার কথাই বিশ্বাস করবে না। দীনদয়াল এত চালাক যে ওর চালে আমাকে ফাঁসিয়ে দেবে। আমাকে কিছু ভাবতে হবে, আমাকে কিছু ভাবতেই হবে। কি করি কি করি কি করি কি করব? এই বলে হরি উদ্বিগ্নভাবে ঘন জঙ্গলের দিকে এগিয়ে গেল। এদিকে দীনদয়াল ওর বাড়িতে বসে থাকা তারাকে দেখছিল। তারার সরলতা দেখে ও এক মুহূর্তের জন্য হেসে উঠল। কত সহজ কারো জীবন উল্টো পাল্টা করে দেওয়া, কিন্তু তার থেকে অনেক কঠিন হলো কারো জীবন ভালো করা। আজ আমি এই নিরীহ তারাকে আমার পাগল ছেলে মনোজের সাথে বিয়ে দিয়ে দেব।
এই কথা বলতে বলতে কোনো এক অজানা কারণে ওর চোখের আনন্দের ঝলকটা কান্নায় পরিণত হলো। ওর চোখ থেকে জল পড়তে থাকলো। এই দেখে দীনদয়াল অবাক হয়ে গেল। এত বছর পরে আমার চোখে জল কিভাবে আসতে পারে? আমি তো মানুষের নামে কলঙ্ক। না 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 না। কয়েক বছর আগে দীনদয়াল ওর কাজে গিয়েছিল। বাড়িতে ওর বউ ধারা আর 6 বছর বয়সী মেয়ে রূপা ছিল। মা, বাইরে গিয়ে দেখ না তোর বাবা বাড়ি আসছে কিনা। আজকে আমার পেটে অনেক ব্যথা করছে। বৈদ্যর কাছে যেতে হতো, বাড়িতে কোনো টাকাও নেই। ও কিছু টাকা না আনা পর্যন্ত আমরা তো বৈদ্যর কাছেও যেতে পারবো না। মা, চলো না আমরা বৈদ্যর কাছে যাই। বাবা তো বলেছিল যে টাকা জোগাড় করার জন্যই বাইরে যাচ্ছে। টাকাটা পেয়ে গেলেই বাবা তো ফিরে আসবে। ঠিক বলেছিস মা, ও হয়তো এখনো টাকা জোগাড় করতে পারেনি। এখন শুধু ওর আসার অপেক্ষা করতে হবে। তখনই দরজায় কারো আসার শব্দ শোনা গেল। মা মেয়ে খুশি হয়ে বাইরে তাকালো। ওদের চোখে একটা আশার আলো দেখা গেল। দরজায় একজন লম্বা চওড়া লোককে দেখে ওদের আশা ধূলিসাৎ হয়ে গেল। মা, ইনি কে? আর আমার বাবা আসেনি কেন? তুমি দাঁড়াও, আমি জিজ্ঞাসা করে আসছি যে ও কে আর কেন এসেছে। আপনি কে আর কি চান? ধারার কথা শুনে আশিস ধারাকে পা থেকে মাথা পর্যন্ত দেখল আর গম্ভীরভাবে বলল, আমি এই গ্রামেরই একজন গ্রামবাসী। আমি শুনলাম যে তোমরা এই গ্রামে নতুন এসে থাকছো। দেখো, আমি তোমার কাছে এটা শুনতে এসেছি যে তুমি কি এই গ্রামে থাকার আগে আমার অনুমতি নিয়েছো নাকি? হ্যাঁ? দেখুন দাদা ভাই, এটা আমার শাশুড়ির পুরনো জমি ছিল আর অনেক বছর ধরে এভাবেই পড়েছিল। আমরা ভাবলাম এখানে বাড়ি বানাই আর বাড়ি বানিয়ে থাকতেও শুরু করলাম। এই জমিটা আমার স্বামীর মায়ের, তাই এটা স্বাভাবিক যে এই বাড়িতে থাকার জন্য আমাদের কারো অনুমতি নিতে হবে না। আশিস ধারার কথা শুনে একটু হাসল। তারপরও ভারী কণ্ঠে বলল, তুমি জানো, আমাকে গ্রামের লোকেরা বলেছিল যে আমরা গিয়ে কথা বলছি দীনদয়াল আর ওর বউয়ের সাথে। হ্যাঁ, কিন্তু আমি ভাবলাম যে গ্রামের লোকেরা আমার ব্যাপারে তোমাদেরকে বলবে, তাহলে ওরা যদি বাড়িয়ে বাড়িয়ে বলে তাহলে তোমরা আবার ভয় পেয়ে না যাও। আর দেখো, আমি তো একজন সহজ সরল নিরীহ সৎ একজন মানুষ। তাই আমি ভাবলাম যে একটু নরমভাবে বোঝাই। আসলে বিষয়টা হলো, মনে থাকা ভয় আর মাথায় থাকা ঘাম একদমই ভালো দেখায় না। ধারা সকাল থেকে যে ব্যথা চেপে রেখেছিল, এখন ওর ব্যথা আরো বেড়ে যাচ্ছিল। কিন্তু ও সাহস হারালো না আর দৃঢ় কণ্ঠে বলল, আপনি কি এই গ্রামের জমিদার বা গ্রাম প্রধান? আমাদের গ্রামে কোনো জমিদার বা গ্রাম প্রধান থাকে না। আমাদের গ্রামে একটাই নাম, যে হলো সব থেকে বড়, আর ওই নাম হলো আশিস। যার উপরে আছে আশিসের আশিস, তার জীবন হলো সফল। আর যার উপরে নেই, ওর হলো দিন তাক দিন তাক দিন। তারপরও হঠাৎ পাল্টি মারল, আরে ভয় পাওয়ার কোনো কারণ আছে নাকি? আমার জায়গায় অন্য কেউ হলে এইভাবেই তোমাদেরকে ভয় দেখাতো। আমি বললাম না যে আমি এক সৎ, নিরীহ আর ভালো মনের মানুষ। আমি কাউকে একদমই ভয় দেখাই না। আমি তো আসলে আমি একজন সৎ মানুষ। কথা বলার সময় ওর চোখে আগুন ছিল। ওর এমন কথা আর কঠোর চেহারা দেখে ধারা অনেক ভয় পেয়ে গেল। আর এখনো পেটের ব্যথা, আশিসের হুমকি আর অদ্ভুত কথা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি এত কি বা বলে ফেললাম? আমি তো এখনো বলা শুরু করেই পারিনি, তার আগেই বুঝতে পেরেছে। রূপা ওখানে দাঁড়িয়ে ওর নিষ্পাপ চোখে এইসব দেখছিল। ওর মাকে অজ্ঞান হতে দেখে তাড়াতাড়ি ওর মায়ের কাছে গেল।
মা, আমি জানি না বাবা কখন আসবে। তোমার কষ্ট আরো বেড়ে গেছে, তাই না? বাবা, তুমি তাড়াতাড়ি চলে এসো না। রূপার কথা শুনে আশিস হতবাক হয়ে গেল। ও, তার মানে অসুস্থ ছিল, আর আমার কথার কারণে এর উপরে কোনো প্রভাব পড়েনি। প্রভাব পড়বে, শুধু আর একটু অপেক্ষা। এখনই সময় একে সাহায্য করার, আর সাহায্য করার বদলে পরে একে আমার কথাতে নাচাতে পারবো। দিন তাক দিন। হ্যাঁ। আশিসের কথায় গ্রাম থেকে একজন লোক ঔষধ এনে ধারাকে দিল। তারপর আশিস ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর দীনদয়াল ফিরে এসে ধারাকে সুস্থ দেখে খুশি হয়ে বলল, আমি খুবই চিন্তিত হয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে তোমার ব্যথা হয়তো বেড়ে গেছে, কিন্তু আমি এটা দেখে খুবই খুশি যে তুমি ঠিক আছো। দেখো, টাকা তো আমি পেয়ে গিয়েছিলাম, কিন্তু মালিক বলল যে বাকি কাজটা শেষ করো, তাই এত দেরি হলো। এখন কাজ শেষ না করে তো আর আসা যায় না, তাই না? ধারা ওর কথায় সাড়া না দেওয়ায় দীনদয়াল চিন্তিত হয়ে পড়ল। আরে কি হলো, কি হয়েছে? এত চিন্তিত কেন, কি হয়েছে? ধারা ওকে সবকিছু বলল। হ্যাঁ, আমিও ওর কথা শুনেছি। ও ভালো লোক না, ও পুরো গ্রামকে ভয় দেখায়। গ্রামের সবাই ওকে ভয় পায়। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে ও তোমার জন্য ঔষধ এনে দিল কি জন্য। আমার তো মনে হচ্ছে এটাও ওর কোনো চাল। ওরা দুইজন কথা বলছিল, তখন আশিস আবার আসলো। দীনদয়াল আর ধারা উঠে দাঁড়ালো। ভয় পাওয়ার দরকার নেই, আমি তো শুধু তোমাদেরকে এটা বলতে এসেছি, খারাপ দেখো না, খারাপ শুনো না, খারাপ বলো না। আরে ভাই দেখো, এই গ্রামে থাকতে হলে থাকো না, কি সমস্যা? আমার ইচ্ছা মতো থাকো, ব্যাস। আরে কিছু দেখলে চোখ বন্ধ করে নাও, কোনো কিছু শুনতে পারলে কান বন্ধ করে নাও। যদি এরকম না হয় তাহলে কি থেকে কি হয়ে যাবে, বলবে কম আর বুঝবে বেশি। আহা। ও বাইরে তাকিয়ে ইশারা করলো। দুইজন লোক ঘরের ভেতরে আসলো। এ হলো ধারা, দীনদয়ালের বউ। আমি দেখেছি অনেক বুদ্ধিমান। আজ থেকে যে মেয়েদেরকে সেবা করার জন্য বেছে নেওয়া হবে, তাদের দেখাশোনার দায়িত্ব সব এই ধারা করবে, তাই না ধারা? আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। প্রথম কেউ বুঝতে পারে না, এখন নতুন সব বুঝতে পারবে ধীরে ধীরে। সেজন্যই বলছিলাম, গ্রামে আসার আগে আমাকে জিজ্ঞাসা করলে তোমাদের চেহারা আর এরকম হতো না। এখন শুধু আমি তোমাদেরকে যে কাজ দিচ্ছি ঠিকভাবে সেই কাজটা করবে, না হলে দিন তাক দিন। হ্যাঁ। কয়েকজন মেয়ে বাড়ির ভেতরে ঢুকলো। ওদের চেহারায় ভয় ছিল, শরীর কাঁপছিল। কালকে সন্ধ্যায় এদের সবাইকে নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে বেরিয়ে যেও। গ্রামের বাইরে তোমরা আমার একজন লোক পাবে, ও তোমাদেরকে বাকি কাজ বলে দেবে। ঠিক আছে, আসি। আশিস কোনো কথা না শুনেই ওখান থেকে চলে গেল। ধারা আর দীনদয়াল চিন্তিত হয়ে গেল। ধারা মেয়েদেরকে জিজ্ঞাসা করল, এইসব কি হচ্ছে? তোমরা কারা? এত ভয় পাচ্ছ কেন? আসলে আশিস তোমাদের থেকে কি চায়? দিদি, এই লোকটা আমাদেরকে গ্রামের বাইরে পাঠিয়ে দেবে আর আমাদেরকে দিয়ে কাজ করাবে। ও বলে যে মেয়েরা হলো পুরুষদের দুর্বলতা, সেজন্য মেয়েদেরকে কাজ দিতে কেউ না করে না। সেজন্য ও প্রতি বছর গ্রামের অল্প বয়সী মেয়ে বেছে নেয় আর ওদের বড় বড় বাড়িতে কাজ করার জন্য পাঠায়। আমাদের বাবারা দাদারা আমাদেরকে দিয়ে কাজ করাতে চায় না, কিন্তু ওই আশিস সবাইকে ভয় দেখায়, সবাই ওকে ভয় পায়। আর ওই কাজের জন্য যে টাকা হয় তার থেকে 2 ভাগ ও নিজেই রেখে দেয়, আর 1 ভাগ আমাদের পরিবারের কাছে দেয়। এটা তো খুবই অন্যায় কাজ। মেয়েরা দাসী হতে পারে না, আর যদি হয়ও, যদি পরিবার রাজি হয়, তাহলে আশিস পরিবারকে ভয় দেখিয়ে এটা করতে পারে না। এই বলে ধারা আহত সাপের মতো ঘর থেকে বেরিয়ে গেল। দাঁড়াও ধারা, তুমি ওদেরকে বোঝাতে পারবে না, তুমি জানো না ও আসলে কি জিনিস। আশিসকে শোধরানোর জন্য ধারার মাথায় যেন ভূত চড়েছিল।
ওর পিছনে রূপাও আসছিল। ধারা আশিসের সামনে গিয়ে দাঁড়ালো আর চিৎকার করে বলল, আপনি এটা করতে পারেন না, আপনি ওদের অধিকার কেড়ে নিতে পারেন না। কানে ব্যথা করে দিল, বকর 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 বকর। আরে পাগল মহিলা, আমার কাছে এসে এত বক বক করবি নাকি? আমার এত খারাপ দিন চলে এসেছে। আমি রাজার কাছে অভিযোগ করব। আশিসের রক্ত গরম হয়ে গেল। রাজার হুমকি দিবি আমাকে? আমাকে রাজার হুমকি দিবি তুই? আমার সামনে এসে তোর অন্য কারো নাম নেওয়া একদমই উচিত হয়নি। এখানকার রাজা, এখানকার ভগবান, এখানকার স্বয়ংভূ, এখানকার সবকিছু হলাম আমি। আর আজ পর্যন্ত কেউ আমার সাথে এভাবে কথা বলেনি। এর শাস্তি তো তুই এখন অবশ্যই পাবি। আশিস কোনো কিছু না ভেবেই ধারার এই অবস্থা করল। ধারা সাথে সাথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল। দীনদয়ালও এতক্ষণে ওখানে চলে এসেছিল। ও পাথরের মতো দাঁড়িয়ে ওর বউয়ের দিকে তাকিয়েছিল। আশিস দীনদয়াল আর রূপাকেও একটা বস্তায় ভরে গ্রামের বাইরে ফেলে দিল। কেউ ওর বিরুদ্ধে কিছু বলল না। এভাবেই এক রাত আর একদিন কেটে গেল। তারপর এক বুড়িমা ওখান দিয়ে যাওয়ার সময় বস্তার ভেতর থেকে কারো গোঙানির শব্দ শুনতে পেয়ে সে বস্তাটা খুলল। আরে এ কি? কে করেছে এটা? দীনদয়ালের মধ্যে এখনো কিছুটা প্রাণ বাকি ছিল। বুড়িমা দীনদয়ালের সেবা শুশ্রূষা করল আর কয়েকদিনের মধ্যেই ও সুস্থ হয়ে উঠল। আমি জানি না যে তোমার সাথে কি হয়েছে, কিন্তু এটুকু জানি যা হয়েছে তা সাধারণ নয়। বুড়িমা, আমার মেয়ে ছিল তো, একটা ছোট মিষ্টি মেয়ে। আপনি কি ওকে কোথাও দেখেছেন? ও তো মারা গেছে বাবা। ও তো ছোট ছিল, দম বন্ধ হয়ে ওর মৃত্যু হয়েছে। দীনদয়ালের জগৎ এক মুহূর্তে ধ্বংস হয়ে গিয়েছিল। ও বুড়িমাকে বলল, আরে আমি এখন কি করব? কি করব আমি? আমার তো আর কোনো পরিবার নেই। এখন আমি কি করব? কি করব? তোমার বেঁচে থেকে কোনো লাভ তো নেই। যদি তুমিও এইভাবে মারা যাও তাহলে তোমার আত্মা কখনোই শান্তি পাবে না। তোমাকে এখন ওকে কষ্ট দিতে হবে যে পুরো গ্রামের জীবনটা ধ্বংস করে দিয়েছে। আরে ওর সামনে কেউ যেতে পারে না, কেউই যেতে পারে না। ও না জানি এভাবে কত পরিবার ধ্বংস করেছে। আজ পর্যন্ত কেউ ওর কিছুই করতে পারেনি। তুমি ঠিক বলেছ। আমার মাথায় একটা ভাবনা আছে। আমি এই গ্রামের পুরনো বৈদ্য। আমার ঔষধ দিয়ে যে কারো রোগ সারিয়ে তুলতে পারি, অথবা তাকে সারা জীবন রোগে কষ্টও দিতে পারি। শুধু এইটুকুই করতে পারি। ও তোমার জীবন ধ্বংস করেছে, তুমিও তাই করো। আমি বুঝতে পারলাম না। আশিসের একটাই ছেলে মনোজ। তুমি ওকে যে কোনোভাবে এখানে নিয়ে এসো। আমি আমার জড়িবুটি দিয়ে ওর ছেলেকে পাগল বানিয়ে দিতে পারি। তারপর আশিস বুঝতে পারবে যখন একজন মানুষ সন্তানের জন্য অসহায় হয়ে পড়ে তখন কেমন লাগে। দীনদয়াল ঘৃণায় এতটাই জ্বলছিল যে ও 7 বছরের নিষ্পাপ শিশু মনোজকে আশিসের কাছ থেকে চুরি করে আনল। আশিস, যে কারো কথার উত্তর দিতেও পছন্দ করত না, এখন ওর একমাত্র সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছিল। আর ওই দিন থেকে আমি ওই আগুনে জ্বলছি। আশিসের ছেলেকে তো আমি নিয়ে এসেছিলাম, ওর ছেলেকে পাগলও বানিয়ে দিয়েছি, কিন্তু আজও কারো কষ্ট দেখে সহ্য হয় না। আমার মেয়ের রূপাকে খুবই মনে পড়ে। আমার ওইটুকু ছোট মিষ্টি মেয়ে। ওই সব ঘটনা এখনো যেন আমার চোখের সামনেই রয়েছে। তখনই বুড়িমা ওখানে আসলো। দীনদয়ালকে চিন্তায় মগ্ন দেখে বুড়িমা সব বুঝতে পারল। শোনো বাবা, আমি জানি তোমার মনে এখন কি চলছে, কিন্তু তুমি যা সহ্য করেছ তা কোনো অংশে কম না। এখন সময় এসেছে ওই আশিসকে মাটিতে মেশাতে হবে। মা, আমি এটা বুঝলাম না,
মনোজের জন্য তারাকেই কেন দরকার? আপনি কেন মনোজের সাথে তারার বিয়ে দিতে চান? আসলে এতে আমাদের কি লাভ হবে? ওই আশিসের বিয়ে আমার মেয়ের সাথে হতে চলেছিল, আর ওই আশিস আমার মেয়ের সাথে বিয়ে ভেঙে দিয়েছিল এই বলে যে ও এরকম কোনো সাধারণ মেয়েকে বিয়ে করবে না। আর এই তারা, এর বাবা একজন গরিব সাধারণ মানুষ। মনোজের বিয়ে তারার সাথে দেওয়ার শুধু একটাই উদ্দেশ্য, বহু বছর আগে ও আমার মেয়ে আর আমাকে যে কষ্ট দিয়েছিল তার প্রতিশোধ নেওয়া। এর মানে তাহলে আপনার সাথেও ও অন্যায় করেছিল। কিন্তু কিন্তু তারার মা মাধবী তখনই গর্ভবতী হয়েছিল আপনি আমাকে যে ঔষধটা দিয়েছিলেন সেটা খাওয়ার পর। আর এই সবে তারা আর ওর পরিবারের তো কোনো দোষ নেই, তাই না? তাহলে ওরা কেন শাস্তি পাচ্ছে? মাঝে মাঝে কোনো কাজ ঠিকভাবে করতে গেলে কিছু ভুল করাও প্রয়োজন হয়ে পড়ে। আমি ভেবেছি যে মনোজের সাথে তারার বিয়ে হওয়ার সাথেই আমি আশিসের কাছে একবার এটা বলতে যাব যে ওর ছেলে বেঁচে আছে আর পাগল। এসব আপনি আমাকে আগে বলেননি কেন? আশিসকে আমিও শাস্তি দিতে চেয়েছিলাম, কিন্তু এই সবে তারার কোনো দোষ নেই। আসলে মনোজেরও কোনো দোষ নেই। প্রথমে আমার কষ্টতে আমি এত ডুবে গিয়েছিলাম যে ঠিক আর ভুল বুঝতে পারিনি। ও আমার পরিবার ধ্বংস করেছে। তারপরও ওর ছেলে মনোজকে আমি সন্তানের মতো ভালোবেসে ফেলেছি। আমাকে যখন মনোজ বাবা বলে ডাকে, আমার 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 মেয়ের কথা মনে পড়ে যায়। তোমার আবেগকে নিয়ন্ত্রণ করে রাখো। এত বছর ধরে আমি তোমাকে এত কিছু শিখিয়েছি, আমার নাম আড়াল করে রেখেছি, তোমার নাম কাজ লোকেদের দেখিয়েছি, আর আজ তুমি তোমার সিদ্ধান্তের জন্য কোনো অনুশোচনা করছো না তো? তুমি কি জানো তারাকে আমার বশে করার জন্য আমাকে কত কষ্ট করতে হয়েছে, যাতে আমি ওই আশিসের থেকে আমার মেয়ের সাথে ও যে অন্যায় করেছিল তার প্রতিশোধ নিতে পারি। একজন খারাপ মানুষ হয়ে যাওয়ার পরেও কোথাও না কোথাও দীনদয়ালের মধ্যে মনুষ্যত্ব বেঁচে ছিল। ও বহু বছর আগে যে ভুলটা করেছিল সেটা ও এখন শুধরাতে চাচ্ছিল। ওই মহিলার সাথে আমিও প্রতিশোধের আগুনে চলেছি, আর আমি দেখতে পারিনি যে আমার প্রতিশোধের কারণে কত জীবন নষ্ট হচ্ছে, দুটো পরিবার ধ্বংস। যা ভুল হয়েছে আমি এখন সব ঠিক করে দেব। পরে যখন আমিও ধারা আর আমার মেয়ের কাছে যাব, তখন ওদের কি জবাব দেব? কখনো কখনো প্রতিশোধ না নিয়ে ঈশ্বরের উপর ছেড়ে দেওয়া উচিত। আর মনোজ এত বছর ধরে ওর পরিবার থেকে দূরে, আমার মনে হয় এখন ওর বাবার শাস্তিও সম্পূর্ণ হয়েছে। দীনদয়াল মাঝরাতের দিকে ঘুম থেকে উঠল, মনোজ আর তারাকে জাগালো, মনোজের মুখে একটা ঔষধ দিল আর কৌটার বাকি ঔষধগুলো ওর দিকে এগিয়ে দিয়ে বলল, আজ থেকে এটা প্রতিদিন খেতে হবে, আর যা বলি তাই করো, ঠিক আছে? দীনদয়াল ওদের দুজনকে নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে আসলো। ও তারার মা বাবাকে ডেকে তারাকে ওদের হাতে তুলে দিল আর ওদের সামনে হাত জোড় করে বলল, তোমাদের মেয়ের অথবা তোমাদের সাথে যা কিছু হয়েছে তার জন্য আমি মন থেকে ক্ষমা চাচ্ছি। আমি আপনাদেরকে যে কষ্ট দিয়েছি তার বদলা তো আমি পূরণ করতে পারবো না, শুধু ক্ষমার আশা করতে পারি তোমাদের কাছে। ক্ষমা করে দাও। আপনি আমাদের মেয়েকে ফিরিয়ে দিয়েছেন, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় বিষয়। দীনদয়াল মনোজকে আশিসের কাছে নিয়ে গেল। আশিস দীনদয়ালকে দেখা মাত্রই হতবাক হয়ে গেল। আরে তুমি 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 এখানে? হ্যাঁ, তোমার একটা আমানত নিয়ে গিয়েছিলাম, সেটা ফেরত দিতে এসেছি। এখানে এসে তোমাকে ক্ষমা করতে অথবা তোমার কাছে ক্ষমা চাইতে আসেনি, কারণ আমি ভুলিনি যে তুমি আমার মেয়ে আর আমার বউয়ের সাথে যা কিছু করেছিলে।
ওর কথা শুনে আশিসের মনে হলো যেন গোটা পৃথিবীর সমস্ত দুঃখ ওর ওপরে চলে এসেছে। আজ ওর সাথে যে যাই করুক না কেন, তাতেও হয়তো ওর এতটা কষ্ট হতো না যতটা এখন হচ্ছে। ও জিতেও হেরে গেছে, আর দীনদয়াল হেরেও জিতে গেছে। হিংসা ও প্রতিশোধের শেষ পরিণতি হলো ধ্বংস। ক্ষমা এবং অনুশোচনায় মানুষকে প্রকৃত জয় এনে দেয়।